আচ্ছা, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত বছর কিন্তু গুচ্ছ একটা ম্যাথ কোশ্চেন করেছিল। হুম। কোশ্চেনটা কিন্তু নতুন অনুপাত থেকে করছে, এই যে এই জায়গা থেকে করছে। তো এবছর মোটামুটি ভাবে তোমাদের লাভ অনুপাত অথবা ত্যাগ অনুপাত থেকে করতে পারে, অথবা কমিশন থেকে। অনেক কয় বছর হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন কোশ্চেন করতেছে না। কমিশন থেকে কোশ্চেন করতে পারে, অথবা দেখবা যে সুদ নির্ণয় করো, এটা হতে পারে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, ঋণের সুদ, এমন যে কোনো জায়গা থেকে। তো যেভাবে ম্যাথ কোশ্চেন এবছর করার কথা, একটু বেশি ম্যাথ কোশ্চেন করবে এবার। আর তোমরা কেন জানি আমাকে ইনফরমেশন দিলা মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাকি কোশ্চেন করবে। আমার তো মনে হচ্ছে না এমন কি কোনো নিউজ আছে, অফিসিয়াল নিউজ আছে, বা তোমরা জানো যে তারা কোশ্চেন করবে, এমন নিউজ আছে স্যার, তোমাদের সবাই কাছে? ইউটিউবাররা এই কথাই বলতেছে স্যার, যে মাওলানা ভাসানী না হলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তিগত না, বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে। দায়িত্ব যশোরের কাছে আছে। আমি যতটুকু জানি গত বছরেই তো দায়িত্ব হ্যান্ড ওভার হয়ে, সাস্টের কাছ থেকে হ্যান্ড ওভার হয়ে মূলত হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে আছে। এর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয় ছিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছিল। তো মোটামুটি ভাবে হয়তো বা তারা চলে যাওয়ার কারণে ওই যশোরের সঙ্গে ওই তার পাশেই দেখবা যে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয় অ্যাড হতে পারে। হতে পারে এখানে এই যে মৌলানা ভাসানী যোগ হতে পারে, কিন্তু যশোর মূল দায়িত্ব আছে ইনশাল্লাহ। তো দেখো, তোমাদের হলো উত্তোলনের সুদ থেকে ম্যাথ কোশ্চেনটা রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি সুদ রিলেটেড কোনো যদি ম্যাথ কোশ্চেন করে, অথবা মূলধনের সুদ কিন্তু তোমাদের কোশ্চেনে আসবে। তো এক্ষেত্রে আমি তোমাদের আহামরি দৌড়াইতে বলবো না। তোমাদের কাছে যদি টিউটোরিয়াল সিরিজের বইগুলো থাকে, তোমরা টিউটোরিয়াল সিরিজের বইগুলোই শুধু দেখবে, এর বাইরে নতুন করে দেখার দরকার নাই। তো এখানে এই কোশ্চেনটাই আসতে পারে, যেহেতু তারা মোটামুটি ভাবে যে কোশ্চেনগুলো রিপিট করছে আমাদের টিউটোরিয়াল সিরিজের বইয়ে 400টা ম্যাথের ভিতর থেকে কিন্তু রিপিট হচ্ছে, এই কোশ্চেনটা হতে পারে। রিসেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন, 14-15 সেশন, মানে বেশি ওল্ড কোশ্চেন না। এই এই এরিয়াগুলো থেকেও কিন্তু তারা কোশ্চেন করছে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু রিপিট হতে পারে। এবং কোশ্চেনটা দেখো, বলছে বছর শেষে জেড মোট কত টাকা পাবে। এক্ষেত্রে সে লাভের টাকাও পাবে, সঙ্গে তার যে বেতনের টাকা বা কমিশনের টাকা সেইটাও। তো তোমরা এই কোশ্চেন গুলা ম্যানুয়াল, মানে বেসিক কোশ্চেন যেগুলো তোমরা নিজে ইচ্ছে করে ভুল করো, মানে পারো কোশ্চেন গুলো পারো কিন্তু নিজে ইচ্ছে করে ভুল করো। তোমরা এখানে কি করবা, ম্যাক্সিমাম জনে কি করবা, এখানে দেখবা যে নিট লাভ দেওয়া আছে। এই যে নিট লাভটা দেওয়া আছে, এই নিট লাভটা তিনজনের মধ্যে বিলি বন্টন করে দিবা, দিয়ে তোমরা শুধু অপশনে যে থাকবে 50,000 টাকা অবশ্যই অপশনে থাকবে, বা এমন টাইপের কিছু থাকবে, তোমরা ওগুলা দাগায় দিয়ে আসবা। কিন্তু দেখার চেষ্টা করবে না যে প্রশ্নটাতে বলছে যে জেড ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট কত টাকা পাবে, বা বছর শেষে সে কত টাকা পাবে, সেটা লাভ বাবদ বলেনি, ওভারঅল সবকিছু। ঠিক আছে? এই ধরনের কোশ্চেন গুলা রিপিট করতে পারে, যেটা তোমরা ভুল করতে পারো। তো এই কোশ্চেনটা কি বোঝো না এমন কেউ আসো, বা বুঝতে পারতেছো না? এমনই কিছুই নেই। এখানে বলছে যে আমাদের হলো এই জায়গাটা দেখো, যে তারা এক্স ওয়াই জেড তিনজন অংশীদার। এখানে মুনাফা বন্টনের কোনো অনুপাত দেওয়া নাই। তার মানে কি, যখন কোনো কিছু উল্লেখ থাকবে না কিভাবে মুনাফা বন্টন হবে, তখন তোমরা অটোমেটিক্যালি বুঝে নিবা যে এটা সমহারে বন্টন করা হবে। ওকে। এরপর বলছে জেড হচ্ছে মূলধন দিয়েছে 2,50,000, এক্স মূলধন দিয়েছে 2,50,000, ওয়াই দিয়েছে 3,20,000, জেড দিয়েছে 1,80,000। জেড ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বাবদ 60,000 টাকা বেতন পাবে, এবং ব্যবসার লাভের পরিমাণ দেখানো হয়েছে 2,10,000 টাকা। এখন বলছে যে ব্যবসা থেকে কত টাকা পাবে বা বছর শেষে কত টাকা পাবে। এখন প্রথম যে বিষয়টা, অবশ্যই তারা লাভটা পায়। তাহলে লাভ এখানে 2,10,000। এখন এক্ষেত্রে একটাই সমন্বয় আছে, জেড এর বেতন আছে। এখন তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবা যে এই বেতনটাকে বাদ দেবো না দিব না। সচরাচর যতক্ষণ পর্যন্ত না বলা থাকবে যে সমন্বয় করার পর নিট লাভের পরিমাণ এত, তার আগ পর্যন্ত যত সমন্বয় থাকবে তোমরা বাদ দিবা। তাহলে স্বাভাবিকভাবে এখানে 60,000 টাকা যদি আমরা হচ্ছে 2,10,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের কিন্তু 1,50,000 টাকা। এই 1,50,000 আমরা 3 দিয়ে ভাগ দেবো, ভাগ দিলে পাঁচজন পাবে কত, 50,000 টাকা। তাহলে মুনাফা বাবদ পাচ্ছে প্রত্যেক অংশীদার 50,000 টাকা, আর অপরদিকে জেড তার ব্যবসা থেকে বেতন বাবদ পাচ্ছিল হচ্ছে 60,000 টাকা। তাহলে সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টোটাল 1,10,000 টাকা পাচ্ছে। ঠিক আছে? এরকম ইজি কোশ্চেনই থাকবে, কিন্তু এই ধরনের কোশ্চেন আসলে তোমরা ভুল করবে। তাহলে সতর্ক থাকতে হবে কোথায়, শেষ অংশটাতে। আচ্ছা, এর বাইরে আরেকটা বিষয় যেটা আমি তোমাদের বললাম, তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে হচ্ছে মূলধনের সুদ। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তো মূলধনের সুদের ক্ষেত্রে এখানে এই কোশ্চেনটা
আচ্ছা, এই কোশ্চেনটা আমরা সলভ করি, কারণ বেসিক যে কনসেপ্টটা সেটা আমি শুধু ক্লিয়ার করে দিই। মূলধনের সুদ কখনো সমাপনী মূলধনের উপর ধরবা না, প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য করবা। তাহলে আমাদের এই প্রশ্নে দেখো, আমাদের সায়েম এবং সাবরিনা অংশীদারি ব্যবসার দুইজন অংশীদার 1 জানুয়ারি 2014-তে ব্যবসায় তাদের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল 50,000 এবং 60,000। এবং উক্ত হিসাব খেলার মাঝামাঝি সময়ে সেলিম ব্যবসায় অংশীদার হিসেবে জয়েন করে মাঝামাঝি সময়ে। সেক্ষেত্রে তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ হয় 1 লক্ষ টাকা। তাহলে অংশীদারি চুক্তি অনুসারে তাদের বিনিয়োগকৃত মূলধনের উপর 10% সুদ ধরতে হবে। এবং 31শে ডিসেম্বর তারিখে সেলিমের সুদের পরিমাণ বের করতে বলছে। অথবা এখানে যদি বলতো যে উক্ত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের মোট মূলধনের সুদের পরিমাণ কত, তখন কিন্তু এই টাকাগুলোর উপরও সুদ ধরতে হইতো। অর্থাৎ এখানে আহামরি খুব কঠিন অ্যাপ্লাইড কোশ্চেন করবে এমন সুযোগ কিন্তু নাই। কোশ্চেন সহজ করবে কিন্তু তোমরা ভাষা বুঝবা না অথবা ভালোভাবে পড়বা না, এ কারণে ভুল উত্তর করে দিয়ে আসবা। তাহলে এই প্রশ্নে শুধুমাত্র সেলিমের টাকার কথা বলছে, তাহলে সেলিম নিয়ে আসছে হলো 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষর উপর 10%, 10,000। সে কিন্তু মাঝামাঝি সময় আছে, তার মানে কি, তার 1 লক্ষর উপর 6 মাসের সুদ ধরবো, তার মানে 5,000 টাকা এখানে সঠিক উত্তর। এখন এই প্রশ্নে যদি বলতো যে এখানে হচ্ছে মোট উত্তোলন, মোট সুদের পরিমাণ কত, তাহলে সেলিমের এখানে 5,000, ওই যে ওইদিকে সায়েমের হচ্ছে 5,000, পুরো 1 বছর ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে এই সাবরিনার হচ্ছে হলো 6,000, তার মানে এখানে 16,000 টাকা তোমাকে সুদ হিসেবে উত্তর করা লাগতো। জাস্ট এতটুকুই। এখানে মেইন যে জিনিসটা আমি খুঁজতেছি সেটা এখানে নেই সম্ভবত, নিচে কোথাও না কোথাও অবশ্যই তো আছে। আচ্ছা, এইটাও একটা কোশ্চেন, রাবির এই কোশ্চেন, এটাও আসতে পারে। এখানে বলা আছে যে ক এবং খ কারবারের হচ্ছে মুনাফা 2:1 অনুপাতে বন্টন করে নেয়, তারা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, এটা বোঝাই যাচ্ছে নর্মাল ভাবে। এবং তাদের মূলধনের সমাপনী জের হচ্ছে 1,80,000 এবং 1 লক্ষ টাকা। বছর শেষে নিট লাভ হয় 45,000 টাকা। তাহলে ক এবং খ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করো। তাহলে এই এই জায়গায় আরো কিন্তু সমন্বয় দিয়ে কোশ্চেনটা আরো একটু বড় করা যেতে পারে। গুচ্ছ গত বছর যেভাবে কোশ্চেন করছে একদম হুবহু রিপিট করছে, কিন্তু 2-3টে জিনিস নতুন করে তারা অ্যাড করছে। এইটা ঠিক অমন উপযুক্ত একটা কোশ্চেন। এখানে যদি বেতন বা অন্যান্য জিনিসগুলো দিয়ে দিত, কোশ্চেনটা কিন্তু যদি আমি নতুন করে দেই কোশ্চেনটা কিন্তু বড় হবে। তাহলে প্রথম অবস্থায় আমরা আগে সলভ করি এই কোশ্চেনটা, একটু প্রথম অবস্থায় সলভ করি। বলছে প্রারম্ভিক মূলধন কত। তাহলে প্রারম্ভিক মূলধন একটা ছিল, কিন্তু এই যে এই জায়গায় একটা ছিল, ওর সঙ্গে বছরের মাঝামাঝি সময়ে কি কি যোগ হয়েছে, নিট লাভ যোগ হয়েছে, যে কোনো আয় যোগ হয়েছে, উত্তোলন যদি থাকে সেগুলো বিয়োগ হয়েছে, এই তো। বিয়োগ হওয়ার পর, যোগ বিয়োগ হওয়ার পর শেষের দিকে একটা টাকা বের হয়েছে। এর মধ্যে কর টাকা হচ্ছে 1,80,000 টাকা। তাহলে মাঝখানে কত টাকা যোগ এবং বিয়োগ হয়েছে, যোগ বিয়োগ হওয়ার মতো উপাদান শুধু একটাই, 45,000 টাকা। তাহলে এখানে 45,000 টাকা, এই 45,000 টাকার মধ্যে কর মুনাফা কত ছিল, খর মুনাফা কত ছিল, এটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে আমাদের 2:1 মানে হচ্ছে 3 অনুপাত টাকা হলো 45,000 টাকা, তাহলে 1 অনুপাত হচ্ছে 15,000 টাকা। তাহলে 2 অনুপাত টাকা ইকুয়াল টু হচ্ছে 30,000 টাকা হলো কর টাকা বের হবে। তার মানে এই 30,000 টাকা কিন্তু যোগ হয়েছে। তাহলে কত টাকার সঙ্গে 30,000 টাকা যোগ হয়ে 80,000 টাকা হয়েছে? তো স্বাভাবিকভাবে 1,80,000 থেকে 30,000 বাদ দিলে এখানে 1,50,000 টাকা, এই যে কর টাকা বের হলো। ঠিক অনুরূপ ভাবে আমরা খর টাকা কিভাবে পাবো, খর টাকা হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ টাকার সঙ্গে কত টাকা যোগ হয়েছে, 15,000 টাকা যোগ হয়েছে। তার মানে তার আগের টাকা কত ছিল, 1 লক্ষ, সরি, 85,000 টাকা। ঠিক এই প্রশ্নগুলোতে, হ্যাঁ মনে করো এই প্রশ্নটা দেখো আরো কত ভাবে মডিফাই করা যেতে পারে আমি বলি। এই প্রশ্নতে মনে করো সব আছে, একদম হুবহু সব কিছু আছে, ঠিক আছে। এখন এখানে এই জায়গাটা কেটে দিলাম, দিয়ে বললাম মূলধনের উপর 10% সুদ ধার্য করা হলে এখানে ক্ষয়ের সুদের পরিমাণ কত, ক্ষয়ের মূলধনের সুদ কত। তাহলে কত হবে, কত ধরবা, মানে ওই কোশ্চেনটা যেটা খুঁজতেছি সেটা চোখে পড়তেছে না। তাহলে বানাই দেই যাতে করে ওইটাও যদি আসে পারবা। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কত হবে বলো দেখি, বলো কত হবে। মুখে মুখে কিন্তু করা যাচ্ছে, সব তো বের করে দেওয়াই আছে। যেভাবে বের করলাম হুবহু সেভাবে বের হবে। এখন এই 10% সুদটা তোমরা কার উপর ধরবা, ওই 1 লাখ, 1 লাখের উপর ধরবা, না এই টাকার উপর ধরবা।
মানে এক কথায় উত্তর কত দিবা, 10,000 দিবা না 8,500 টাকা পঁচাশি উত্তর দিবা? 85,000-এর উপরে ভাইয়া, 85,000-এর উপরে। বুঝি নাই। প্রারম্ভিকের উপরে, প্রারম্ভিক পঁচাশি হ্যাঁ, হাজারের সব উপরে। সময় প্রারম্ভিক টাকার উপর মূলধনের সুদ ধরবা, মানে যত টাকা ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো এই কোশ্চেনটায় এভাবে রিপিট হতে পারে যে আমাদের ক্ষয়ের মূলধনের সুদের পরিমাণ বের করো। তাহলে স্বাভাবিকভাবে তোমাকে আগে প্রারম্ভিক মূলধন বের করতে হবে, এরপর তুমি সুদটা ধার্য করবা। ঠিক আছে? সেম একইভাবে এই সেম কোশ্চেন প্রারম্ভিক মূলধন বের করতে বলতো বা বলবে, কিন্তু মাঝখানে আরো একটা জিনিস অ্যাড করে দেবে। হ্যাঁ, বলবে যে বেতন বাবদ 10,000 টাকা পাইছে, তাহলে লাভ হলো 45,000 টাকা, এবং বেতন বাবদ 10,000 টাকা কিন্তু পেয়েছে, এটা নিট লাভ। তো নিট লাভ বাবদ টাকা কিন্তু 25,000, আবার সে বেতন বাবদ পাইছে 10,000। তাহলে স্বাভাবিকভাবে এই যে প্রারম্ভিক টাকা, সেই টাকার সঙ্গে কিন্তু 25,000 টাকা যোগ হয়েছে, যোগ হয়ে কিন্তু 1,00,000 টাকা হয়েছে। তাহলে তার মূলধনের পরিমাণ কত হবে? 85,000 টাকা। এভাবেই দুই একটা এন্ট্রি যুক্ত করে দিয়ে এই সেম কোশ্চেন গুলো মডিফাই করতে পারে, কারণ গত বছর তো তারা ওভাবে আগাইছে নাকি। আমরা ধরেই নিতে পারি যে তারা এভাবে কোশ্চেন গুলো করলে করতেও পারে। আচ্ছা, এবার আসি উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আশা করি যদি কোশ্চেন করে, এই নর্মাল কোশ্চেন গুলোই করবে, ওই অত হিজিবিজি দিবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের শুধু মাথায় রাখতে হবে কোনটা, যে যদি মানে নর্মাল বার্ষিক সুদের কথা বলে, তাহলে 6 মাসের সুদ ধরতে হবে। যদি মাস উল্লেখ থাকে এবং কোনো কথা বলা না থাকে, তাহলে ওই সেম 6 মাসের সুদ ধরতে হবে, অর্থাৎ 6 দিয়ে গুণ করতে হবে। যদি মাসের প্রথমে হয় তাহলে 6.5 দিয়ে গুণ করতে হবে, যদি মাসের শেষ হয় তাহলে 5.5 দিয়ে গুণ করতে হবে। এই এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে আশা করি। আর ওই যে 2 মাস পর পর, 1 মাস পর পরের যে বিষয়টা আছে, নাহলে নর্মালি এই জায়গাগুলো যেটা তোমরা পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, এই জায়গাগুলো নিয়ে আশা করি তোমাদের কারো সমস্যা নাই। এখানে নতুন অনুপাত থেকে গত বছর কোশ্চেন আসছিল, আশা করি এবছর কোশ্চেন করবে না। হ্যাঁ, টোটালি করবে না মনে করো, মানে শিওর থাকে অলমোস্ট। তো ওই একটাই কনসেপ্ট, এই যে 2021 বা সেশনে ওই এই জায়গা থেকে কোশ্চেন আসছিল, সম্ভবত এই কোশ্চেনটাই রিপিট করছে কিনা আমি এইটাই মনে হয় মেবি, মানে গতবার যে কোশ্চেনটা করছে এই টাইপেরই কোশ্চেন রিপিট করছে। শুধু আগে বড় অ্যামাউন্টটা যাবে এবং একটু ভেলকি খাটাইছে। ভেলকিটা কি জানো? তারা কি করছে, এই যে মনে করো যে এখানে বিথি এবং চৈতি। হুম। তো বিথি চৈতি পুরাতন অংশীদার, ঠিক আছে, আর সাথী নতুন অংশীদার। তো প্রশ্নে কি করছে, নতুন অনুপাতটা চাইছে, কিভাবে চাইছে জানো? সাথী বিথি চৈতির অনুপাত কত। গত বছরের কোশ্চেন এমন ছিল কিন্তু। ঠিক আছে, তোমরা দেখে নিবা, আমি ওপেন করে নি তো যার কারণে দেখাচ্ছি না। তো গত বছর কোশ্চেনটা এমন ছিল। তো কোশ্চেন কিন্তু ইজি, কিন্তু তুমি কিভাবে বের করবা? তুমি দেখো নর্মাল ভাবে এভাবে বের করতেছো, আমরা এই কোশ্চেনটাই করি, যে যে কোনো ধরনের নতুন লভ্যাংশ যদি তোমাকে বের করতে বলে, যে দুইজন অংশীদার থাকবে ভালো কথা, তারা তো থাকলে তাদের অনুপাত একটা দেওয়া থাকবে, সেটা নতুন অংশীদার আসার কারণে পরিবর্তন হবে। তাহলে এই পুরাতন অংশীদারের নতুন অনুপাত বের করতে হবে। কিভাবে বের করব? এই 3 থেকে 1 বাদ দেবো, মানে যে অ্যামাউন্ট, যে অংশটা আমরা নতুন অংশীদারকে দিব, সেটা পার্সেন্টেজে থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন, ওটাকে ভগ্নাংশে রূপান্তর করবা। ঠিক আছে? তো এখানে আমাদের 1/3 দেওয়া আছে, মানে 33.33%। ঠিক আছে, এইটা মানে কিন্তু 33.33% মুনাফা দেওয়ার কথা বলা হয়েছে। তো স্বাভাবিকভাবে ওইটাই 1/3। তাহলে এই পুরাতন অনুপাতটা নতুন অনুপাতটা বের করে নিতে হবে। এটা বের করার জন্য আমরা 3 থেকে 1 বাদ দেবো, তাহলে হয় 2। তাহলে ওই 2 দিয়ে 3কে আমরা কি করব? গুণ করব। 3 2 গুণী 6, 2 2 4। তাহলে পুরাতন যে দুইজন ছিল তাদের নতুন অনুপাত কিন্তু বের হয়ে গেল। এরপর ইস্টু, এখন নতুন যে আসছে এখানে সাথী নামে একজন আসছে, ওর অনুপাত বের করতে হবে। তাহলে ওর অনুপাত বের করার জন্য এই 3 এবং 2 কি করতে হবে? যোগ করতে হবে, তাহলে 5। ওই 5 দিয়ে ওর লবের সঙ্গে গুণ করতে হবে, মানে উপরের মানটার সঙ্গে গুণ করতে হবে, তাহলে 5 × 5। এই কিন্তু তোমাদের লাভ অনুপাত বের করার সিস্টেম। কিন্তু ঠিক প্রশ্নে যদি এমন বলতো যে সাথী বিতি চৈতি এর নতুন অনুপাতের পরিমাণ কত, তখন কিন্তু তোমাকে উত্তরটা 5:6:4 দেওয়া লাগতো। তাই না? গতবারের কোশ্চেনটা এইটা এমন। তাহলে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এইভাবে উত্তর বের করে, এইটাও অপশনে আছে, সুন্দর সুন্দর করে অ্যান্সার দিয়ে যাচ্ছ। আর আয়শা বলতেছো না আমি শিওর
এটা তো আমার শিওর হয়েছে। ভাই আমি তো এত মার্ক পাওয়ার কথা, কিন্তু আমার মার্ক কেন এত? এখন এক্সাম হলে প্রত্যেকটা কোশ্চেনে কম বেশি কি রাখে, একটু করে কিছু রাখার চেষ্টা করে টিচাররা, যেটা গত বছরও হয়েছে। স্টিল রাবিরও কোশ্চেনে দেখলাম। তাহলে কোশ্চেন কিন্তু ইজি হচ্ছে, বইগুলো থেকে আসতেছে, কিন্তু তোমরা পারতেছো না। এগুলোর কারণেই পারতেছো না, এই কারণে একটু সতর্ক থাকবা। ওকে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি নতুন অনুপাত থেকে এবছর আর কোশ্চেন আসবে না, বরঞ্চ লাভ এবং ত্যাগ অনুপাত থেকে কোশ্চেন আসতে পারে। লাভ অনুপাত অথবা ত্যাগ অনুপাত থেকে কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে এই যে আসার রেকর্ডও কিন্তু আছে, এই কোশ্চেনটাই রিপিট করতে পারে, অন্যথায় এই কোশ্চেনটা রিপিট করবে ইনশাল্লাহ। যদি এইটা রিপিট না করে, তাহলে এইটা রিপিট করতে পারে। তাহলে কিভাবে বের করবা? ওই ছকে মানে ছক বলতে কি, লসাগু গসাগু করেই তোমাকে করতে হবে, তাহলে ওইটা একটু শর্টকাটে করার সুযোগ আছে। এক্ষেত্রে আমরা কিভাবে করব, লাভ অনুপাতটা কিভাবে বের করব? মূলত তিনজন অংশীদার আগে ব্যবসা চালাইতো, এর মধ্যখান থেকে একজন বের হয়ে গেছে, চলে গেছে, মানে আর ব্যবসা করবে না। তাহলে এই গড় লাভের অনুপাতটা এখন যে ক এবং গ পাইলো, ওইটাই মূলত হচ্ছে কি লাভ অনুপাত। যে কত অংশ মানে খত থেকে তারা পাইছে। তারা তো আগে 4 এবং 1 অনুপাতে পাইতো, এখন 2 অনুপাতের কত অংশ তারা পাচ্ছে, সেটা বের করার নামই হচ্ছে লাভ অনুপাত। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? এই 3 অনুপাত বিশিষ্ট যে মানটা দেওয়া থাকবে এবং 2 অনুপাত বিশিষ্ট যে মানটা দেওয়া থাকবে, এখানে দেখো যত কিছুই হোক না কেন তার 2 ভাগ, আর যত কিছুই হোক না কেন 3 ভাগ। তার মানে কি 3 ভাগ, মানে এটা কম, এটা হলো বড়। আমরা এই মানগুলোর কি করব, ভগ্নাংশ করব। কিভাবে ভগ্নাংশ করব? যোগ করব। তাহলে যদি যোগ করি এইটা, 4 আর 2 6 আর 1 7, তার মানে 7-এর 4 অংশ ইস্টু 7-এর 2 অংশ ইস্টু 7-এর 1 অংশ। আগে এভাবে মুনাফা কি হইতো, বন্টন হইতো। আর এখন 3 আর 2 5, 5-এর 3 অংশ ইস্টু 5-এর 2 অংশ হিসেবে মুনাফা বন্টন হচ্ছে ক এবং গ। এখন এক্ষেত্রে খর যে অংশটা ছিল সেইটা থেকে ক এবং গ কত পাইছে, সেটাই তাদের লাভ অনুপাত। তাহলে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? আমরা এভাবে কর লাভ অনুপাত ইকুয়াল 3:5, ওর বর্তমান অনুপাত মাইনাস আগের অনুপাত 4:7। এখন লসাগু গসাগু করার টাইম নাই, বরঞ্চ কি করবা, আড়াআড়ি করে গুণ করবা। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নাই, বরঞ্চ মানে মাইনাস অ্যামাউন্ট, মানে যাতে না আসে এভাবে গুণ করবা। যেমন দেখো, এখানে 5 এবং 4 যদি গুণ করো 20 হয়, তাহলে এখানে যদি 20 দাও মাইনাস 3 × 7 = 21 হয়, তাহলে দেখো -1 আসে। তো এইটা না করে বরঞ্চ 21 - 20 করবা, মানে আগে 3 × 7 = 21 মাইনাস 4 × 5 = 20, তারপর মাইনাস 21 থেকে 20 মাইনাস করলে 1। তাহলে আমরা কিন্তু কর লাভের অনুপাতটা পেয়ে গেলাম। সেম একইভাবে আমাদের হচ্ছে এখানে গড় অনুপাত 2:5, সরি 5 পাওয়ার হচ্ছে হলো 2, অথবা 5/2 ইস টু না দিয়ে আমরা হচ্ছে যেহেতু মাইনাস করব ওর অংশটা 1/7 তো স্বাভাবিকভাবে মাইনাস দিয়ে 7 করব। তাহলে দেখো 7 × 2 = 14 মাইনাস 5 × 5, তাহলে মাইনাস করে দেখো 9 আসতেছে। তার মানে কর লাভ অনুপাত হচ্ছে 1, এখানে গড় অনুপাত হচ্ছিল 9, স্বাভাবিকভাবে সঠিক উত্তর 1:9। বোঝা গেল? এই টাইপেরই ম্যাথ গুলো আসবে, যদি আসে আর কি। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, মনে হয় না ওই জায়গাগুলো থেকে কোনো কোশ্চেন রিপিট করবে। রিপিট যদি করে, শেষের 2টা কোশ্চেন, গুচ্ছ যদি রিপিটেই করে শেষের 2টা কোশ্চেন রিপিট করবে। এই 2টা ওই সেম টাইপের কোশ্চেন। এখানে বলছে রাকিব সাকিব যথাক্রমে কত টাকা পাবে, তাহলে সব কিছু মিলে যোগ করে সে পাবে। সেম অনুরূপ ভাবে পরিচালন, এখানে কি আছে, মুনাফার 2 লক্ষ টাকা মোট মুনাফা করে, তাহলে পরিচালন, এখানে মোট সম্ভবত পরিচালন মুনাফার পরিমাণ কত। ঠিক আছে, এখানে পরিচালন মুনাফার পরিমাণের কথা বলছে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আসতে পারে। এটা কিন্তু একটু বড়, যে তনু এবং সরি অনু এবং তনু দুইজন দুইজন অংশীদার যারা কিনা 3:2 অনুপাতে লাভ লক্ষ্য বন্টন করে নেয়। 2010 সালে প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল 80,000 এবং 50,000 টাকা। চুক্তি অনুসারে অংশীদারগণ তাদের প্রারম্ভিক মূলধনের উপর 10% সুদ পায়, ভালো কথা। তাহলে 10% সুদ একজনের হলো 8,000, আর একজনের কিন্তু 5,000। এবং দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে
প্রারম্ভিক মূলধনের উপর সুদ খরচ হলো ৭৭,০০০ টাকা এবং অন্যান্য খরচ। কি ব্যাপার, চুক্তি অনুসারে অংশীদারগণ অংশীদার দ্বয়ের প্রারম্ভিক মূলধনের উপর 10% সুদ খরচ হচ্ছে ৭৭,০০০ টাকা এবং অন্যান্য খরচ হচ্ছে 50,০০০ টাকা। আচ্ছা, 2010 সালে বন্টনকৃত মুনাফা পাবে এবং মাসিক 1,000 টাকা বেতন পাবে। 2010 সনে কারবারটি 2 লক্ষ টাকা মুনাফা করে, তার পরিচালন। আমার কেন জানি মনে হচ্ছে এইটা কিছু মিস্টেক হয়ে গেছে এই কোশ্চেনে। এইটা আজ পর্যন্ত কেউ আমাকে দেখাইলো না, বা বই পাবলিশ হওয়ার পর এই জিনিসটা আমি দেখিনি। এই কোশ্চেনটা তোমরা একটু তোমাদের যে বইগুলো আছে না, ঢাবি 11-12 সেশনের কোশ্চেন এইটা আছে, অবশ্যই সেখানে সলভ দেওয়া আছে। তোমরা একটু দেখে নিও এই কোশ্চেনটা, ঠিক আছে? এখানে এই এই জায়গায় অ্যামাউন্ট মিসিং আছে, তারপরে এখানেও সম্ভবত কিছু আছে। তো তোমরা একটু দেখিও। আর এখানে ব্যাখ্যাটা কোথা থেকে দিয়েছি আমি? আচ্ছা, বন্টনকৃত মুনাফা 2 লক্ষ টাকা, মোট মুনাফা মাইনাস হচ্ছে মূলধনের সুদ মাইনাস বেতন পরিচালন খরচ এবং অন্যান্য খরচ। আচ্ছা, মূলধনের সুদ। আচ্ছা, মূলধনের উপর 10% সুদ। এই তো, এই তো পরিচালন খরচ ৭০,০০০ টাকা, এইটা হতে পারে পরিচালন খরচ ৭০,০০০ টাকা। আচ্ছা, এখানে আমি যেটা বললাম না যে মূলধনের সুদ 8,000 আর 5,000 হবে, এখানে দেখতেছি ৭০,০০০ টাকা, মানে এখানে ওই যা সাজাতে একটু ভুল হয়ে গেছে অথবা মিস্টেক হয়ে গেছে, অনেক কয়টা ওয়ার্ড এখানে মিস্টেক আছে। এখানে ব্যাখ্যা ঠিক আছে, এই যে দেখো মূলধনের সুদ বের করা হয়েছে 80,000-এর উপর 10%, 8,000, 50,000-এর উপর 10% হচ্ছে 5,000, তাহলে যোগ করলে কিন্তু 13,000 টাকা। আর এদিকে বেতন, বেতন পাবে হলো 1,000 টাকা প্রত্যেক মাসে, তাহলে 12,000 টাকা। আচ্ছা, তাহলে এখানে হলো কারবারের মোট লাভ, এটা হ্যাঁ মোট লাভ হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা থেকে অবশ্যই আমরা বেতনটা বাদ দেবো, উত্তোলনের সুদটা বাদ দেবো, সরি মানে মূলধনের সুদটা বাদ দেবো 13,000, তারপর বেতনটা বাদ দেবো, পরিচালন ব্যয়টা বাদ দেবো। আর এইটা কি, এই 5,000 অন্যান্য খরচ সবকিছু বাদ দিলে আমাদের হচ্ছে নিট মুনাফাটা বের হচ্ছে। এটা দেখো, এটা তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। এইটা কোনো না কোনো অবশ্যই অনেক কটা জিনিসে মিসিং আছে, যার কারণে আমি ইনস্ট্যান্ট তোমাদের এটা সমাধান করে দিতে মানে দ্বিধাবোধ হচ্ছে বা সমস্যা হচ্ছে। তোমরা একটু বই থেকে দেখো, এই টাইপের কোশ্চেন গুলো রিপিট হতে পারে। অথবা এই যে দেখো, আমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনের কোশ্চেনটাও রিপিট হতে পারে, যে টোটাল সে কত টাকা পাবে। মানে দিন শেষে দেখা যাচ্ছে যে পুরা যে ম্যাথের যে কনসেপ্টটা আছে, বেসিক কনসেপ্ট, এই টাইপেরও ম্যাথ দেওয়ার চান্স কিন্তু আছে। তো মোটামুটি ভাবে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি কোশ্চেন করে, দেখবা যে উত্তোলনের সুদ যেটা দেখালাম ওইটা আসতে পারে। এছাড়া ত্যাগ অনুপাত কোথায় গেছে, এখানে ত্যাগ অনুপাত তো থাকার কথা। ত্যাগ অনুপাত কিন্তু আসতে পারে, ত্যাগ অনুপাত দিয়েও কোশ্চেন আসতে পারে। এখানে লাভ অনুপাত, নতুন অনুপাত, ত্যাগ অনুপাতের কোনো কোশ্চেন নাই। আচ্ছা, টিউটোরিয়াল সিরিজে ত্যাগ অনুপাতের কোনো কোশ্চেন আমি দেই নাই, কিন্তু তোমরা ত্যাগ অনুপাতটাও একটু দেখবা। না, উপরেও নাই। তাহলে লাভ অনুপাতটা যেভাবে বের করতে হয়, অনুরূপভাবে ত্যাগ অনুপাতটা আমাদের কিন্তু সেভাবে বের করতে হয়। তোমরা একটু ত্যাগ অনুপাতের দুই একটা ম্যাথ একটু দেখিও। একই, ওই জাস্ট হচ্ছে তিনটা দুইটা অনুপাতের মান দেওয়া থাকবে, সেটা থেকে বড় থেকে ছোটটা বাদ দিবা, যেভাবে দেখালাম সেভাবে করলেই হয়ে যাবে। এদিকে কর এবং কমিশনের অঙ্ক, ঠিক আছে। কর দিয়ে তো কোশ্চেন করেছিল, হ্যাঁ, কমিশন দিয়ে এখন পর্যন্ত কোনো কোশ্চেন করে নাই। আর করের ক্ষেত্রে এই যে 2021-22 সেশনে এই কোশ্চেনটা রিপিট করছিল, এবং এইটা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের রিপিট কোশ্চেন না। এইটা আমরা প্র্যাকটিস হিসাবে এভাবে আমি তোমাদের দিয়েছিলাম, হুট করে এটাই কেন জানি কমন হয়ে গেছে। তো কর রিলেটেড এই কোশ্চেনগুলো যদি আসে, কিভাবে তোমরা এগুলো সলভ করবা উইদাউট ক্যালকুলেটর? এক্ষেত্রে তোমরা যেটা মানে ভয় করো, বা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা হচ্ছে মানে নিয়ম ফলো করো, 1 - 1 * কিবা কিবা এগুলা সিস্টেমে তোমরা ম্যাথ গুলো সূত্র দিয়ে বসাই করো। গাইড বইগুলোতে ওই সূত্রগুলো দেওয়া আছে, তো আমি ওগুলো আসলে ছোট থেকে ফলো করি না তোমাদের মতো যখন ছিলাম। তো সেক্ষেত্রে আমি আসলে কি করি জানো, আমি আমি খুব ভালোভাবেই জানি, বা আমি যেটা তোমাদের পড়াই সেটা হচ্ছে এই কর পূর্ব যে টাকাটা, ওর উপরেই কর ধার্য করা হয়। এই কারণে যার উপর পার্সেন্টেজ ধরা হয় সেটা অল টাইম 100%, ঠিক আছে, এইটা আমি ধরি। আর কর এবং কমিশনের ক্ষেত্রে এমন সব পার্সেন্টেজ ব্যবহার করা হয় যেটা কনভার্ট করা যায় না।
তাহলে যখন কোনো পার্সেন্টেজ কনভার্ট করা যাবে না, মানে ওই যে আছে না ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হচ্ছে 20% হয়, সেটা বিক্রয় মূল্যের উপর 16.67%, অথবা এইরকম যে জিনিসটা, এমন পার্সেন্টেজ গুলো ব্যবহার হয় না কর কমিশনে। তাহলে সেক্ষেত্রে আমি ঐকিক নিয়মে তোমাদের অঙ্কগুলো করতে বলি। ঐকিক নিয়ম বলতে একে কত, একশোতে মানে একশোতে কত, একে কত, তারপর হচ্ছে মানে যেটা বের করতে বলবো সেটাতে কত, যেটা আমি এখন সলভ করাবো। এখানে কর পূর্ববর্তী টাকা অল টাইম আমি 100 ধরি, বা 100 ধরতে হয়, কারণ কর পূর্ব টাকার উপরেই কর ধার্য করা হয়। কর যত টাকা তত টাকা আমরা মাইনাস করি, তাহলে 100 টাকাতে 30 টাকা কর দেওয়া হয়, তার মানে কর পরবর্তী টাকা হলো 70, মানে 70%। তাহলে এই নিট মুনাফাটাই কিন্তু 70% টাকা। তাহলে 1% টাকার পরিমাণ কত, 100%-এ কত, 30-এ কত। ইজিলি অঙ্ক তোমার বের হয়ে যাবে। এবং এভাবেই করতে হবে, এর বাইরে আসলে ওয়ে নাই। তাহলে এক্ষেত্রে এই যে দেখো, আমাদের হচ্ছে 70%, মানে 100 টাকা যদি তুমি 30 টাকা কর দাও, তাহলে তোমার আর থাকে কত, 70 টাকা। শতকরা যদি আমরা কনসিডার করি, তার মানে 70% টাকা এখানে 3,50,000। এখন এই 3,50,000 যে টাকা আছে, এইটাকে ভাগ দিতে হবে হচ্ছে 70 দিয়ে, মানে 3,50,000-কে 70 ভাগে ভাগ করতে হবে। তো তোমাদের কাছে মনে হতে পারে বাপ রে বাপ, এটা কেমনি করবো। তো আমি তোমাদের বারবার বলি, শূন্যগুলোকে কনসিডার করবা না, কখনোই না। পূর্ণ সংখ্যা নিয়ে লড়াই করবা। তাহলে 5 7 35, তার মানে এই যে 5 আসতেছে, এই একটা শূন্যর কারণে একটা শূন্য গেল, আরো 3টে শূন্য থাকে, এই যে 1% টাকা বের হলো। তাহলে 1% টাকা যদি 5,000 হয়, তাহলে 100-তে কত, 30-এ কত, এই তো চলে আসলো উত্তর। এভাবে করতে হবে। তাহলে করের প্রত্যেকটা অঙ্ক এমন। তো যে কোশ্চেনটা করছে ওই কোশ্চেনটাই রিপিট করতে পারে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনটাও রিপিট করতে পারে কর থেকে, অথবা এই কোশ্চেনটাও রিপিট হতে পারে। এগুলা কেন রিপিট হবে, বাছাই করা কোশ্চেন। এবং এই কারণে কিন্তু গত ক্লাসে কিন্তু আমি প্রচুর প্রমাণ দিয়ে দিছি, এবং ক্লাসের ডিউরেশন এই কারণে কিন্তু বড় হয়েছে, আমরা শেষ করতে পারতেছিলাম না। তো আজকে ওগুলো দেখাচ্ছি না, এখানে বাছাই করা সবকিছু আছে। এগুলো শুধু দেখে যাও, এগুলো একটু প্র্যাকটিস করে যাও, এগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে। আর কমিশনের যে অঙ্ক আছে, হ্যাঁ, কমিশনের অঙ্কর ক্ষেত্রে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, আমি ওই সেম একই নিয়মে অঙ্কগুলো করি। এখন কমিশন পূর্ব টাকা, সেটা থেকে আমরা কমিশন বাদ দেই, এরপর হচ্ছে কমিশন পরবর্তী টাকা বের হয়। এখন সমস্যা হলো, আমাদের এই কমিশনের ক্ষেত্রে কমিশন পূর্ব টাকাটাকে আমরা অল টাইম 100% ধরতে পারবো না। কারণ প্রশ্নে কি করা হয় জানো, কমিশন বাদ দেওয়ার পরবর্তী টাকার উপর কমিশন ধার্য করা হয়। তাহলে কমিশন পরবর্তী টাকার উপর কমিশন ধার্য করা হয়েছে, তাহলে যার উপর ধরা হয়েছে তাকে আমরা 100% ধরবো। তাহলে এই প্রশ্নটাতে দেখো, এই প্রশ্নটা আমরা একটু দেখি পড়ি, যাতে করে তোমরা খুব সহজেই শিখতে পারবা। সেটা হচ্ছে 2017 সালে একটি ফার্মের কমিশন পূর্ববর্তী মুনাফার পরিমাণ 42,000 টাকা। ব্যবস্থাপক কমিশন পরবর্তী মুনাফার উপর 5% কমিশন যদি পায়, তাহলে কমিশন পরবর্তী টাকা কত, বা কমিশন কত। এখন তোমরা অনেকে কি করবা, না বুঝেই এই 5% সুন্দর করে 42,000 উপর ধরে উত্তর করবা, অপশনের উত্তরটা থাকবে, এবং আইসা বলবা যে ভাই আমার তো এটা কনফার্ম হয়েছে, আমার এতগুলো হবে, এই যে ভুল করে আসো। তাহলে বলছে কমিশন পরবর্তী টাকার উপর, তাহলে এটা তো কমিশন পরবর্তী টাকা না। তাহলে কমিশন পরবর্তী টাকা কত জানি না। তাহলে যেহেতু আমরা জানি না, আমরা কমিশন পরবর্তী টাকাটাকে 100% ধরবো। তাহলে ওর উপরে 5%, তাহলে স্বাভাবিকভাবে কমিশন 5। তাহলে কত টাকা থেকে 5 টাকা বাদ গিয়ে 100 টাকা হয়েছে। এখন তোমরা এইটাই পারো না, অনেকেই বলো এটা 95। এই জিনিসটাই তোমরা বোঝো না, যে কমিশনটা বাদ দেওয়া হয়। তাহলে কমিশন পরবর্তী টাকা যদি 100 হয়, তাহলে কত টাকা থেকে 5 টাকা বাদ দিয়ে 100 হয়েছে, তার মানে উপরের টাকাটা 105 টাকা ছিল। তাহলে এই 105 টাকার পরিমাণ হচ্ছে 42,000 টাকা। তাহলে একে কত, একশোতে কত, পাঁচে কত, এই 105 দিয়ে 42,000-কে ভাগ। এই যে দেখো 4 5 20, তার মানে ভাগ করা যাচ্ছে, 4 কে 4, এই তো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তাহলে 42,000-কে যদি আমরা 105 দিয়ে ভাগ করি, 400 বের হবে। তাহলে একে কত, একশোতে কত, এই তো এভাবে। তাহলে এই কোশ্চেনটা রিপিট হতে পারে, এর বাইরে তোমরা হচ্ছে এইটা দেখো, এই কোশ্চেন গুলো দেখো, এগুলো আসতে পারে। তাহলে বলছে কমিশন পরবর্তী নিট লাভের উপর গ এর নির্ধারিত 5% কমিশনের পরিমাণ 1,000 টাকা।
তাহলে 5% টাকার পরিমাণ যদি হচ্ছে 1,000 হয়, তাহলে একই কত? 200। এবার তাহলে কি বের করতে বলছে? এখন সে ক এবং খ এর সাথে সম অংশীদার। তাহলে গ কমিশন পাইছে, ক এবং খর সঙ্গে সে সম অংশীদার, মানে সমান সমান। তাহলে গ এর লাভের অনুপাত কত? সে কমিশন পাইছে 1,000, নিট লাভ তো দেওয়া নাই, তাহলে লাভ বের করবো কিভাবে? তাহলে আমরা তো খুব ভালোভাবে জানি কমিশন পূর্ববর্তী টাকা, কমিশন কমিশন বাদ এরপর কমিশন পরবর্তী টাকা বের হয়, এই যে। তাহলে আমাকে কমিশন পরবর্তী টাকা বের করতে হবে। তাহলে 1% টাকার পরিমাণ যদি হচ্ছে, সরি মানে 5% টাকার পরিমাণ যদি 1,000 হয়, 1% টাকার পরিমাণ হচ্ছে কত? 200 টাকা। তাহলে কমিশন পরবর্তী টাকাটা মূলত কত পার্সেন্ট? আমরা দেখব কমিশন পরবর্তী নিট লাভের উপর 5% ধরা হয়েছে, তার মানে কি পরবর্তী টাকার উপর কমিশন ধরা হয়েছে, তার মানে ওইটা 100% ছিল। তাহলে স্বাভাবিকভাবে 100 দিয়ে 200 কে গুণ করলে 2,000, সরি 20,000 টাকা। তাহলে এখানে নিট লাভ কত? 20,000। এবং এই টাকাটা কয়জন পাবে? 3 জন পাবে, সব অংশীদার। 3 দিয়ে ভাগ দাও, এই যে দেখো 6,667 উত্তর। বুঝলা কোশ্চেন গুলা? আমরা কিন্তু এগুলা কোনো খসড়াও করি না, মুখে মুখে হয়। তাহলে তুমি যদি তোমার ওই উল্টাপাল্টা নিয়মে 1+1 - এই নিয়মে যাও, আমি জানি না তোমরা ওগুলা কিভাবে করো, আমি আসলে ঠিক জানি না, আমার ওইটা মাথায় ঢোকে না। আমি এই নিয়মটাই ফলো করি। তো আমার নিয়মটা কি কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? আমি এভাবেই করি। স্যার সহজ। তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু রিপিট হতে পারে। এর বাইরে একই নিয়ম, একই সবগুলো একই, ওই দুইটাই দেখিও। এর বাইরে মনে হয় না রিপিট হবে। আর ওই যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন থাকার কথা, বুঝতে পারতেছি না ওই কোশ্চেনটা কোথায়, আমি গতকালকে খুঁজেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আছে যে আহ, সম্ভবত এই কোশ্চেনটাই হতে পারে, গতকালকেও সম্ভবত এটাই দেখাইছে। বলছে কমিশন পরবর্তী নিট লাভের ওপর ক্ষয়ের নির্দিষ্ট 10% কমিশন বাবদ সে 10,000 টাকা পেল। তাহলে 1% মানে হচ্ছে 1,000। প্রতিষ্ঠানের 3 জন অংশীদার ক এবং খ এবং গ মুনাফা বন্টনের পরিমাণ 2:1:2। তাহলে অংশীদারি কারবারের লাভের অংশ বাবদ খ কত টাকা পাবে, অথবা খ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কত টাকা পাবে? মূলত ঢাবির কোশ্চেনটা এইটা। এখানে অংশীদারি কারবারের লাভের অংশ বাবদ খ কত টাকা পাবে, আর ঢাবির ওই কোশ্চেনটা আছে যে খ ব্যবসা থেকে কত টাকা পাবে, দুইটা কিন্তু আলাদা। তাহলে খর কিন্তু কমিশন 10, এর সঙ্গে লাভটা যোগ হবে, লাভটা যোগ হলে তার মূলত সে ব্যবসা থেকে কত টাকা পাবে সেটা সে পাওয়া যাবে। কিন্তু এই প্রশ্নটাতে এইটা কত এইটা জানতে চাওয়া হয়েছে। আর ঢাবি যে কোশ্চেনটার কথা বলতেছি সেটা এইটা জানতে চাওয়া হয়েছিল। তাহলে আমরা দেখব কমিশনটা কার উপর ধরা হয়েছে, কমিশন পরবর্তী টাকার উপর ধরা হয়েছে। তাহলে কমিশন পূর্ববর্তী টাকা কত আমরা জানি না। কমিশন 10% ইকুয়াল টু 10,000, মানে 1% ইকুয়াল টু 1,000। আর এই কমিশনটা ধরা হচ্ছে কমিশন পরবর্তী টাকার উপর। তাহলে কমিশন পরবর্তী টাকা যার উপর মূলত পার্সেন্টেজ ধরা হয় সেটা 100। তাহলে কমিশন পরবর্তী টাকা 100, এবং এইটাই মূলত নিট মুনাফা, এইটাই বন্টন করা হবে। সুতরাং কমিশন পূর্ববর্তী টাকার আমাদের দরকার নাই। যদি বলতো কমিশন পূর্ববর্তী টাকার পরিমাণ কত, সেটা কিন্তু 110% টাকা, কারণ 110 থেকে 10 বাদ দিয়ে কিন্তু 100 হয়েছে। তাহলে একে যদি 1,000 হয়, 100-তে 1,00,000, আর 110-এ 1,10,000। তাহলে এই 1,00,000 মুনাফা ভাগ করতে হবে 5 দিয়ে। তাহলে একজনের মানে 1 অনুপাত টাকা বের হবে হলো 20,000। এখন খর কত? খ এখানে 1 অনুপাত, তাহলে 1 অনুপাত ইকুয়াল টু 20। আর যদি বলতো ব্যবসা থেকে কত টাকা পাবে, এই 20 আর ওই 10 ইকুয়াল টু 30। কোশ্চেন গুলো ইজি, কিন্তু তোমরা বুঝবা না, অ্যাজ এ রেজাল্ট ভুল করে আসবে। আসো যৌথ মূলধনী কোম্পানির ম্যাথে আসো। যৌথ মূলধনী থেকে শুধু লভ্যাংশ খায়া দেয়, কোনো কাজ নাই টিচারদের, খালি লভ্যাংশের ম্যাথ কোশ্চেন বারবার 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 রিপিট করে। আশা করি এবার ওই ধারাটা একটু চেঞ্জ হবে, এই যে এই একই কোশ্চেন এই জায়গা থেকে ঘুরে ঘুরে রিপিট করতেছে। এবং গত বছর যে কোশ্চেনটা করছে না, গত বছর এই জায়গা থেকে একটা কোশ্চেন করছে যেটা কিন্তু কোনো গাইড বই কমন ছিল না। দাঁড়াও তো একটু বের করে নেই কোশ্চেন গুলা, ওটা দরকার পড়তেছে বুঝছো, ইম্পর্টেন্ট কোশ্চেন, উপায় নেই।
এই যে বেসিক কোশ্চেন, কোনো গাইড বইয়ে নেই, ঠিক আছে, কাহিনী করে লাভ নাই। এখানে বলছে যে লাভের পরিমাণ কত, অবহিত মূল্য 5 লাখ, বাজার মূল্য 7,50,000, বহি মূল্য 6,20,500 টাকা, নিট লাভের পরিমাণ হচ্ছে 8 লক্ষ টাকা। তাহলে 10% লভ্যাংশ ঘোষণা করা হলে লভ্যাংশের পরিমাণ কত? এখন কার আবার পার্সেন্টেজ ধরবা? কারো কোনো হুঁশ নাই বা জ্ঞান নাই, দিশ দিশা নাই, আসলে কার আবার পার্সেন্টেজটা ধরবো? এর গৃহীত মূল্য স্যার। তাহলে অল টাইমে লিখিত মূল্যের উপর, অভিহিত মূল্যের উপর বা ফেস ভ্যালুর উপর, এটাকে বলা হয় ফেস ভ্যালু, লিখিত মূল্য, গায়ে যে মূল্যটা লেখা থাকে, অধিহার অবহারের টাকা বা বাজার মূল্য বা বই মূল্য টাকা, এগুলো একটাও কনসিডারেশন আসবে না। ঠিক আছে? এইখানে অপশন গুলো যদি গত বছরে একটু উল্টাপাল্টা করে দিত, মানে অপশন গুলো যদি এমন দিত, 50,000 তো দিছে, এখানে 75,000 যদি দিত, এরপর হচ্ছে 62,500 টাকা যদি দিত, তারপরে এখানে যদি 80,000 টাকা দিত, তোমাদের স্বয়ং টিচাররাও ভুল করতো। ঠিক আছে, একজন এক একটা উত্তর দিত। কারণ আমি স্পষ্ট করে তোমাদের বলতেছি, বেসিক যে জিনিসটা, সেটা আমাদের অনেকেরই এত পরিমাণের ঘাটতি আছে যেটা বলার বাইরে। এবং উদাহরণ হিসেবে তোমরা দেখতে পারো যে রাবির এই যে বছরের কোশ্চেন গুলো, অথবা এরকম রাবি কিছু কোশ্চেন করে একদম সে হাই কোয়ালিটির, অথবা এর আগের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টা কোশ্চেন সবাই বলছিল ভুল করছে, 5টা কোশ্চেন এর আগের বছর সম্ভবত ঢাবির 5টা কোশ্চেন ভুল, সবাই ব্যাখ্যা দিছে যে 5টা কোশ্চেন ভুল। সম্ভবত আমি একমাত্র বান্দা বলছি না, কোশ্চেন গুলো ভুল না। বুঝতে পারছো? তো এগুলা একটু বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হয়, তাছাড়া উপায় নেই। তো তোমরা এবার আশা করি যদি কোশ্চেন করে, ওই ডিরেক্ট বলবে অধিহারের পরিমাণ বের করো, মূলধনের পরিমাণ বের করো, পরিশোধিত মূলধনের পরিমাণ বের করো, বাট্টার পরিমাণ বের করো, এই যে এগুলো থেকেই। এখন কোনটা রিপিট করবে একটু দেখি, চোখ চোখ বুলাই দেই যদি এমন পাই। এইটা দেখিও, এই কোশ্চেনটা দেখিও। ঠিক আছে, ওইটা দেখো। এটা তো বারবার ঘুরে ঘুরে আসতেছে, দেখিও। এখন কি আর করার, বারবার ঘুরে ঘুরে দিতেছে, আর তো আল্লাহ দুনিয়াত কোশ্চেন নাই, আর কি আর করার। ওইটা দেখিও, এর বাইরে এইটা দেখিও, অধিহারের পরিমাণ বা প্রিমিয়ামের পরিমাণ, এইটা দেখিও, হুবহু এগুলো আসতে পারে। এর বাইরে মোটামুটি ভাবে এগুলো দেখিও, চবির এই কোশ্চেনটা দেখিও। তারপর হচ্ছে রাবির এই যে দেখো শেষের দিকে যে কোশ্চেনটা আছে, এটা দেখিও, ঋণের সুদ নির্ণয় করার বিষয়টা, সময় উল্লেখ করে আর কি দেওয়া আছে, এটা দেখিও। বাজেয়াপ্ত শেয়ার আসবে না, টেনশন নিও না, আসবে না। অনুশীলন কোশ্চেন, এইটাও দেখিও, আমার বানানো কোশ্চেন, এগুলা অনেকগুলো বানানো কোশ্চেন আছে এখানে, মানে ওই সনাতন নিয়মের কোশ্চেন আর কি এগুলা। আচ্ছা, আর লাগবে না, মোটামুটি ভাবে আর লাগবে না। কোথায় জানি এক জায়গায় ব্যাখ্যা দেওয়া আছে, এখানে একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা তোমাদের দরকার আছে। আর কি আমি নিজে ওই ব্যাখ্যাটা দিছি, ঠিক আছে, ওটা মনে আছে আমার। ওই পরিশোধিত মূলধনের পরিমাণ বা বকেয়া মূলধনের পরিমাণ যদি তোমাদের বের করতে বলে, তাহলে কিভাবে বের করবা? মূলত ওই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেই, ওভাবে কোশ্চেন আসলে আসতেও পারে। মানে মনে করো যে একটা শেয়ার 100 টাকায় হচ্ছে ইস্যু করা হয়েছে, হ্যাঁ, ইস্যু করার সময় 10 টাকা আদায় করা হয়েছে, আর থেকে হলো 90 টাকা। এরপর মনে করো বিলি করার সময় 10 টাকা আদায় করা হয়েছে, আর থেকে কিন্তু 80 টাকা, এভাবে সনাতন নিয়মে আর কি শেয়ারের মূল্য আদায় করা হইতো। তাহলে এই 50,000 টাকার ভিতর, মানে সরি, 80 টাকার ভিতরে 50,000 টাকা পরিশোধ করার জন্য শেয়ার হোল্ডারদের বলা হয়েছে, আর 20 টাকা এখনো, সরি 30 টাকা এখনো আছে। তাহলে এই যে 50 টাকা আদায় করার কথা বলা হয়েছে বা মানুষকে পরিশোধ করার কথা বলা হয়েছে, এটাকে বলা হয় তলবকৃত মূলধন, আর এটাকে বলা হয় অতলবকৃত মূলধন। ঠিক আছে? এখন এই 50 টাকার ভিতরে কেউ 30 টাকা পরিশোধ করছে এবং 20 টাকা পরিশোধ করেনি, তাহলে এই 20 টাকা বলা হচ্ছে বকেয়া মূলধন। তাহলে যে মূলধনটা তলব করা হয়েছে কিন্তু পরিশোধ করা হয়নি, তাকে বকেয়া মূলধন বলা হবে। আর ঠিক এই সিচুয়েশনে উক্ত প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধনের পরিমাণ কত, তোমরা ভ্যাগাচাকায় পড়ে যাবা। তাহলে যে টাকাটা আদায় করা হয়েছে শেয়ার ইস্যু বাবদ, এখানে 10, এখানে 10, 20, এখানে 30, তাহলে কত? 50, এখানে পরিশোধিত মূলধন হবে 50। আর এই যে 30 টাকা থাকলো না, এই 30 টাকার ভিতরে মনে করো 10 টাকা একদম কোম্পানি বিলোপ সাধনের সময় সংগ্রহ করা হবে, তাহলে এই 10 টাকাকেই মূলত বলা হবে সংরক্ষিত মূলধন।
বুঝতে পারছো? এভাবে সনাতন নিয়মে কোশ্চেন করতো, আর আসবে না, টেনশন নিও না। আচ্ছা, এবছর আর একটা কোশ্চেন মানে তোমাদের সিলেবাসের বাইরে থেকে আসতে পারে, অব্যবসা প্রতিষ্ঠানের জায়গা থেকে। তো এক্ষেত্রে চাঁদা বাবদ আয়, চাঁদা বাবদ প্রাপ্তি, এই জায়গাটায় থেকেই কোশ্চেন আসবে। তো বেসিক্যালি চাঁদা বাবদ আয়টাই আসে, লাভ ক্ষতি হিসেবে কত টাকা ডেবিট দেখাবো বা চাঁদা বাবদ আয় দেখাবো, সেই জিনিসগুলাই আসে। তো এখানে জাস্ট এই দুইটা সূত্র একটু মাথায় রাখলেই হয়, নর্মাল বিষয়। তোমরা তারপরে ভুল করো, কেন ভুল করো আমি জানি না, কিন্তু খুবই ইজি টাইপের কোশ্চেন এগুলা। তোমাকে যখন চাঁদা বাবদ আয় বের করতে বলবে, অবশ্য চাঁদা বাবদ প্রাপ্তি দেওয়া থাকবে, ওই চাঁদা বাবদ প্রাপ্তির ভিতর নগদ যত টাকা আছে সবগুলোই ওর ভিতরে আছে। তুমি 2025 সালের মধ্যে আছো, এখন 2025 সালে মনে করো 50,000 টাকা তুমি চাঁদা বাবদ পাইছো, এটাই হচ্ছে চাঁদা বাবদ প্রাপ্তি। এখন তুমি জানলা 2026 সালের কিছু চাঁদা এই বছরে কিছু লোক দিছে, থাকে না কিছু লোকের কাছে বেশি টাকা থাকে, তারা আগে আগে চাঁদা দিয়ে ফেলে। তো তাহলে ওদের টাকাটা তো 2025 সালে চাঁদা না, এই কারণে অগ্রিম চাঁদাটা মাইনাস করে তোমাকে এই বছরের চাঁদা বাবদ আয় দেখাতে হবে, কত? 40,000 টাকা। ঠিক একইভাবে 2024 সালে চাঁদা কেউ দেয়নি, সেটি 2025 সালে এসে দিল। তাহলে 2024 সালের চাঁদা তুমি 2025 সালে পাইছো মনে করো 5,000 টাকা। এখন এই 24 সালের চাঁদা, সেটা তো 24 সালের চাঁদা, 25 সালে তুমি পাইছো, ওটা তো 25 সালের আর চাঁদা না। তাহলে বিগত বছরের বকেয়া প্রাপ্তি যেটা, সেইটাও তোমার চাঁদা হিসেবে দেখানো যাবে না, মাইনাস করতে হবে এই 35,000। ঠিক একইভাবে তোমার এই বছরে চাঁদা বকেয়া আছে, প্রাপ্তির ভিতর তো বকেয়া চাঁদা থাকবে না, তাহলে মনে করো যে 10,000 টাকা বকেয়া আছে, তাহলে ওই 10,000 টাকা এখানে যোগ হবে, যোগ হয়ে 45,000 টাকা চাঁদা বাবদ অ্যাকচুয়াল আয় তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম বিগত বছর এবং অগ্রিম বছরের চাঁদা, চাঁদা প্রাপ্তির ভিতর থাকে সেটা সরাসরি বাদ দিয়ে দেবো, ভেজাল শেষ। বোঝা গেল? এবং এইখানে আরেকটা জিনিস যেটা তোমরা ভুল করো, তুমি 2025 সালে থেকে 2026 সালে যদি চাঁদা পেয়ে থাকতে পারো, তাহলে 2024 সালে যখন ছিলা তখন কি 2025 সালে চাঁদা কেউ দেয়নি? অবশ্যই দিয়েছে। তো সেটা তো 24-এই পাইছিলা, তাহলে ওই চাঁদাটা কি 24-এর? অবশ্যই না, ওইটা 2025-এর চাঁদা। তাহলে বিগত বছরের অগ্রিম সেইটাও যোগ করতে হয়, এই তো, এই জিনিসটা তোমরা বোঝো না। তাহলে এখানে কঠিন কোনো কিছু নেই, একজন এক এক ধরনের শর্টকাট হ্যান ত্যান এটা সেটা বুঝাবে। কিন্তু তুমি যদি নিজে থেকে ভালোভাবে না বুঝতে পারো, যত পণ্ডিত টিচার হোক আর যাই হোক না কেন, যে যেটাই শিখাক না কেন, তুমি যত বড় মস্ত পণ্ডিত হয়ে থাকো না কেন, এক্সাম হলে গিয়ে সহজ জিনিসটা ভুল করে আসবা। তো জিনিসটা নিজে থেকে বোঝো যে এইটা এই কারণে হচ্ছে, কেন হচ্ছে, এই কারণে হচ্ছে। ক্লিয়ার তো নাকি? আর অপরদিকে চাঁদা বাবদ প্রাপ্তি যখন বের করতে বলবে, চাঁদা বাবদ আয় দেওয়া থাকবে। এখন চাঁদা বাবদ আয়ের ভিতরে বকেয়া চাঁদা থাকে। মনে করো চাঁদা বাবদ আয় এখানে হলো 1 লক্ষ টাকা, এর ভিতরে এই বছরের বকেয়া চাঁদা আছে না, মনে করো 20,000 টাকা বকেয়া চাঁদা আছে, এটা তো পাওনি, নগদে পাওনি, তাহলে প্রাপ্তির ভিতর কেমনে আসে? তাহলে এই টাকাটা মাইনাস করে দেবো, তাহলে থাকে কত? 80,000। সেম একই ভাবে 2024 সালে তুমি 2025 সালে চাঁদা পাইছিলা, অগ্রিম টাকাটা পাইছিলা, 2025 সালে চাঁদা তুমি 2024 সালে পাইছিলা, টাকাটা তো 24-এই পাওয়া গেছিল, 25-এ তো পাওয়া হয়নি, কিন্তু ওটা তো 25-এর চাঁদা, এজ এ রেজাল্ট এটা কিন্তু যোগ হিসেবে আছে। তাহলে 25-এর চাঁদা যেটা কিনা 24-এ পরিশোধ করা হয়েছে, সেটা তো তুমি এবছর নগদ পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে ওই চাঁদাটাও এখান থেকে কি হবে? মনে করো 20,000 টাকা মাইনাস হবে, মানে চলতি বছরে বিগত বছরে যেটা অগ্রিম আর কি, সেটা মাইনাস হবে, তাহলে 60। এরপর বিগত বছরের 24 সালের বকেয়া চাঁদা তুমি এবছর পাইছো, পাইছো তো, এই যে প্রাপ্তি। 2026 সালের চাঁদা তুমি এবছর পাইছো, পাইছো তো, এই তো, যোগ করলে তুমি উত্তর পেয়ে যাবা। ক্লিয়ার? এগুলার ম্যাথ কোশ্চেন কি সলভ করাবো, একই জিনিস ঘুরে 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 এই জিনিসগুলো দেওয়া আছে, এবং ওগুলো খায় দেয় কোনো কাজ নাই, মানে আর কোনো কাজই নেই, হুবহু রিপিট করা লাগবে। এই যে হুবহু রিপিট করতেছে, দেখো এখানে হুবহু রিপিট করতেছে, উপরে যে কোশ্চেনটা আছে এটা কারো না মনে হয়, এগুলো আসবে না। এই যে রিপিট হয়েছে, এই যে গুচ্ছ এটা রিপিট করছে, এইটা রিপিট করতে পারে, এবার যা, এটা রিপিট করতে পারে, রাবির এইটা রিপিট করতে পারে, ঠিক আছে, অথবা ওই যে উপরে যেগুলো দেখলে সেগুলো রিপিট করতে পারে। চাঁদা বাবদ প্রাপ্তির অঙ্ক তো তেমন আসে না, চাঁদা বাবদ আয় বেশি আসে, এটা আসতে পারে, এই
এর বাইরে নতুন করে দেখার দরকার নেই। আর্থিক বিবরণী বিশ্লেষণ, ওই কোশ্চেন করার জায়গা তো বুঝতেই পারতেছো, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকারিতা অনুপাত, এগুলো দিয়ে একটু মিসম্যাচ করে কোশ্চেন গুলো বারবার করে একই ধাঁচের কোশ্চেন। গত বছর যে কোশ্চেন গুলো করা হয়েছে, গত বছর এই যে দেখো, গত বছরের যে কোশ্চেনটা করা হয়েছে, এখানে বলছে 54,000 টাকা, এখানে অনুপাত মনে হয় 5:1 দেওয়া আছে। এরপর বলছে কি, চলতি সম্পদ, চলতি দায়ের পরিমাণ বের করো। তাহলে তুমি যদি এই কোশ্চেনটা সলভ করতে পারো বা শিখে থাকো, চলতি সম্পদ যদি বের করতে পারো, তাহলে 3 দিয়ে গুণ করলে তো তোমার চলতি দায় বের হচ্ছে। এই তো সোজা হিসাব। এই জায়গা থেকে কোশ্চেন গুলো ঘটছে। তো এবারও আবারও ওই 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 জায়গা বা এই জায়গা আবারও কোশ্চেন করতে পারে, তবে সম্ভাবনা খুব কম আমার দৃষ্টিকোণ থেকে। এবার এই জায়গা থেকে এই টাইপের কোশ্চেন রিপিট করার সম্ভাবনা খুব কম। রিপিট হতে পারে কোনটা, এইটা 3 নম্বরটা, এইটা আছে, একটু দেখিও। ওইটা আছে, তারপর হলো এই যে পরেরটা আছে, এই কই যাচ্ছে, এটা দেখিও। চলতে নেবো, তাই জাস্ট মানগুলো শুধু যোগ করে, ইজি পারবা এগুলা। এর বাইরে হচ্ছে এটাও দেখতে পারো, 7 নম্বরটাও দেখতে পারো, নতুন একটা কোশ্চেন। বাকিগুলো পারবা। আর অপর দিকে হচ্ছে, এখানে দেখো এই মানে তারল্য অনুপাতের জায়গা থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারবা, সমস্যা হবে না। কোশ্চেন আসার প্যাটার্নেই হচ্ছে হলো দুইটা, হয় হলো এভাবে অনুপাত দিয়ে এরকম এলোমেলো করে দিয়ে কোশ্চেন করবে, না হলে এভাবে মানগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে। আর একটা বিষয় আমি ছেড়ে আসলাম, সেটা হলো এই যে এখানে দেখো আমি ব্যাখ্যা দিয়েছি, এবার এই জায়গা থেকে কোশ্চেন করবে অলমোস্ট আমি নিশ্চিত। এখন কোন কোশ্চেনটা করছে ভাই আমি জানি না, তবে এতটুকু বলতে পারি 2021 সালে একটা কোশ্চেন আছে যে নিচের কোনটির ফলে তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে, 2021 আছে। আছে ওই কোশ্চেনটাই হুবহু তুলে দিতে পারে, অন্যথায় ওই কোশ্চেনের আদলে কোশ্চেন রেডি করে দিতে পারে, যে যদি আমাদের হচ্ছে বলবে যে নিচের কোনটির ফলে আমাদের চলতি অনুপাত বাড়বে অথবা কমবে, তাহলে কখন বাড়বে কখন কমবে, এটা কমন সেন্সের বিষয়। মনে করো আমাদের হলো চলতি সম্পদ আছে 50,000 টাকা, এবং চলতি দায় হলো 10,000 টাকা। তাহলে আমরা যদি ভাগ করি, আমাদের অনুপাত কিন্তু 5:1 হচ্ছে, তাই না? And ঠিক এই জায়গায় যে কোনো একটা দায় বাড়ার কারণে আমাদের হলো দায়টা হয়ে গেল 20,000 টাকা। তাহলে ঠিক ওই জায়গায় আমাদের অনুপাত দেখো, 2.5:1 হয়ে যাচ্ছে। তাহলে কোনো কারণে যদি দায় বাড়ে বা দায়ের কোনো উপাদান যদি বাড়ে, সবকিছু ঠিক থাকলো, দায়ের কোনো উপাদান বাড়লো, অ্যাজ এ রেজাল্ট আমাদের চলতি অনুপাত কিন্তু হ্রাস পেল। ঠিক অনুরূপ ভাবে সবকিছু ঠিক আছে, আমাদের সমমূল্য মজুত পণ্যের পরিমাণ বাড়লো, তাহলে এর প্রভাবে আমাদের চলতি অনুপাতের কি ঘটবে, বৃদ্ধি হবে। তাহলে এই যে যে জিনিসটা আছে ল ভর বাড়ার কারণে যেটা হয়, সেটা একটু মাথায় রাখিও। আমি গতদিন সম্ভবত ক্লাসে না, এর আগে ক্লাসে একটু ভুলে গেছিলাম, গতকালকে আমি এই যে এটা আজকেই দেখলাম আর কি, আজকে এটা একটু দেখছি। একটা কোশ্চেন করছে এই যে, এই তো এই যে কোশ্চেনটা করছে, মানে কি বলে তোমাদের হচ্ছে মজুদ আবর্তন থেকেও কোশ্চেন করছে, তাহলে এবার দেনাদার আবর্তন, ঠিক আছে, এই একই জায়গা থেকে কোশ্চেন করবে, দেনাদার আবর্তন থেকে আসতে পারে। এবং এই কোশ্চেনটা নতুন কোশ্চেন, হ্যাঁ, বেসিক নিয়মে নতুন কোশ্চেন, কোনো গাইড বই এভাবে হুবাব কোথাও নাই, আমি খুঁজেছি নাই আর কি। এখানে বলছে মজুদ আবর্তন বের করো, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা ভাগ দেবো, অনেকে আবার এটা ধরবে, এটা ধরা যাবে না। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা গড় মজুদ পণ্য দিয়ে ভাগ দেবো, তাহলে 80 আর 1,20,000 2 লাখ, তাহলে ওটারে 2 দিয়ে ভাগ করলে 1 বের হয়, তাহলে 12 লক্ষকে 12 লক্ষ মানে 12, ওই 12 গুণ। ঠিক আছে, তো একদম ইজি কোশ্চেন আসছিল। তো আমি বিশ্বাস করি যে এবছর দেনাদার আবর্তন থেকে আসবে, সেক্ষেত্রে এই যে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এইটাই রিপিট করছে মনে হয়, এইটা, এইটা যদি না করে থাকে, হয়তো বা এইটা, এটা রিপিট করবে, সম্পদ আবর্তনের ওইটা, অথবা এলে না, অথবা এই কোশ্চেনটা রিপিট হতে পারে, দেখিও মিলাই নিও হুবহু রিপিট হবে, অথবা 7 নম্বরটাও আসতে পারে, এর বাইরে
এই যে 10 নম্বরটা রিপিট হতে পারে, সহজ থাকবে, রিপিট হবে এগুলা। আর এর বাইরে আমাদের হচ্ছে পরের একটা অংশ আছে, এর মধ্যে আমি প্রত্যেকবারে বলি যে এই জায়গাটা থেকে কেন কোশ্চেন করা হয় না, আমাকে কোশ্চেন করতে দিলে আমি এই জায়গা থেকে কোশ্চেন করবো, যেটা অনেক টিচারে সলভ করতে পারবে না। এই জায়গা থেকে আমি কোশ্চেন দেবো। তাহলে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার বের করতে গেলে আমরা কি করব, নিট লাভ যে পাবো সেই নিট লাভকে বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ দেবো। এখন প্রশ্ন হচ্ছে বিনিয়োজিত মূলধন তুমি বের করবা কিভাবে? বিনিয়োজিত মূলধনটা কি, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার নাই। বিনিয়োজিত মূলধন তিন ভাবে বের করা যায়, তিনটা স্টাইলে কোশ্চেনটা সাজানো সম্ভব। সূত্র নাম্বার ওয়ান, এই যে এইটা, এইটা একটা। সূত্র নাম্বার টু আমি বলে দিতেছি, আমি এগুলো মুখস্থ করি না, অটো আমার মাথায় সেট হয়ে আছে, তোমরাই দেখো। স্থায়ী দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে কি পাওয়া যায়, বিনিয়োজিত মূলধন পাওয়া যায়, তাই না? তা তাহলে আমরা যদি মোট অ্যাসেট থেকে আমরা যদি চলতি দায়টা বাদ দেই, কারেন্ট লাইবিলিটিসটা বাদ দেই, তাহলে সম্পদ ইকুয়াল এই অংশটা হচ্ছে না স্থায়ী দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে এটা 2 নম্বর সূত্র, বোঝা গেল? এটা 2 নম্বর সূত্র। আর অপর দিকে আরেকটা সূত্র আছে, যাবতীয় স্থায়ী হিসাব, মানে এক কথায় স্থায়ী সম্পদ যেটা আছে না, সেই স্থায়ী সম্পদ ইকুয়াল টু বিনিয়োজিত মূলধন ধরতে পারবা। এই তিনটা, বুঝতে পারছি? তাহলে এভাবে বিনিয়োজিত মূলধন বের করে ভাগ দিয়ে লাভটা বের করতে হবে, আসলে আসতে পারে, অবাক হবো না। আর নাহলে নর্মাল ভাবে এই যে প্রান্তিক মুনাফার হার বের করো, এগুলাই আসতে পারে। এবার চান্স আছে যেহেতু গত বছর ওই এরিয়াগুলো থেকে বারবার রিপিট করছে কোশ্চেন গুলা, তাহলে এক্ষেত্রে এইখানে সবকটা কোশ্চেনে দেখবা এই লাভের হারটা বের করতে বলছে, এগুলো এখানে আছে। বিনিয়োজিত মূলধন নাই কিন্তু তারপরে বলে দিলাম। 11 নাম্বার এবং 12 নাম্বার আমাদের আর দুইটা টিউটোরিয়াল আছে, হ্যাঁ? 11তে আসো। এবারও অনেকগুলো কোশ্চেন করবে এই জায়গা থেকে, ঠিক আছে? কোশ্চেনটা কিভাবে করবে, এই চার্ট থেকে এরকম ডট 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 উপাদানগুলো দেওয়া থাকবে, ক্রম অনুসারে তোমাকে মানগুলো যোগ করে যোগ যোগ করে একদম শেষের দিকে চলে আসতে হবে, এসে একক প্রতি বিক্রয় মূল্য কত, হ্যাঁ, একক প্রতি লাভ কত, সেগুলো বের করতে বলবে। তাহলে আমি হুবহু কমন দিতেছি, এগুলো রিপিট হবে, হ্যাঁ? এই সূত্রগুলো মুখস্থ করতে পারবা না কিন্তু, সহজে মুখস্থ থাকবে না। তুমি যদি এই চারটা মাথায় রাখো তাহলে এই সূত্রগুলো অটো মুখস্থ থাকবে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে রূপান্তর ব্যয় থেকে এবছর একটা কোশ্চেন করছে, ম্যাথ সাজাই দিছে। তাহলে একটু সতর্ক থাকিও। আসো আমি কমন দিতেছি ইনশাল্লাহ। এত নর্মাল কোশ্চেন আসবে না, এই যে মুখ্য ব্যয় নির্ণয় করো, মনে হয় না আসবে। এই তো পাইছি একটা, এইটাই রিপিট হতে পারে, একদম তুলে দিবে। এটা একটা, এই 4 নাম্বার একটা, একদম হুবহু তুলে দিবে কিন্তু, বারবার বলতেছি। তারপর আপাতত নাই, এইটা শিখলে আমি যেটা বললাম সেটা হয়ে যাবে। এটা কি পারবা, বলো তো, না করে দিব? আর একটু দেখাই দেন। হ্যাঁ, এইটা আসতে পারে এবার। তাহলে কিভাবে আসবে, হুবহু তুলে দিয়ে আসবে, নাহলে জাস্ট একটু মডিফাই করবে। বলছে 50 ইউনিট পণ্যর উৎপাদন খরচ নিচে দেওয়া হয়েছে, তাহলে কাঁচামাল 3,000, মজুরি 1,000, যোগ করলে আমরা কি পাবো, মুখ্য ব্যয় পাবো 4,000, তাই না? এখন বলছে কারখানা উপরিব্যয় কাঁচামালের 20%, কাঁচামাল এখানে 30,000, সরি 3,000, ওর 20% 600 টাকা, এই যে 600। তাহলে আমরা যোগ করলে একটু ভালোভাবে লিখি 4600 টাকা। এটা হবে কি, আমাদের হলো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এরপর কি বলছে, বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের 25%। এই জায়গায় তোমরা ঘাবলাই যাবা, কারখানা উপরিব্যয় কত পার্সেন্ট, কাঁচামালের 20%, কত, 600, তাহলে ওর আবার 25%। তাহলে 600-র উপর যদি আমরা 25% করি কত বের হবে, 150 টাকা। তাহলে এই হলো 150 টাকা। তাহলে যোগ করলে কত হচ্ছে, 4750 টাকা। তাহলে আমরা যদি উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয় সংক্রান্ত খরচ যোগ করি, তাহলে আমরা কি পাবো, আর তো কোনো কিছু নাই, মোট ব্যয় পাবো। তাহলে এখানে মোট ব্যয় 4750 টাকা।
এখন বলছে আর কি কিছু বলছে, হ্যাঁ বলছে মোট ব্যয়ের উপর 20% লাভ ধরতে হবে। তাহলে এর উপর 20% লাভ, তাহলে 20% লাভ কত হবে? এখানে হচ্ছে 4750 ইন্টু হচ্ছে হলো 20, 950 টাকা। তাহলে যোগ করো, তাহলে 4750 আর এদিকে হচ্ছে 950, যোগ করলে হচ্ছে 5700 টাকা। এটা হলো মোট বিক্রয় মূল্য। তাহলে এটাকে 50 দিয়ে ভাগ, তাহলে 50 দিয়ে যদি ভাগ দাও তাহলে 114 টাকা বের হবে। ওকে, এই যে বিস্তর প্রসেসটা আছে না, এই প্রসেসেই কোশ্চেন সাজাবে ইনশাল্লাহ, নিশ্চিত থাকো। ওইটা তো গেল। উম এটা দেখিও, রূপান্তর ব্যয়ের কথা বলতেছি না বারবার, এই যে এইখানে দুইটা আছে, এই দুইটা দেখিও। আর দেখি, মনে হয় না এগুলো থেকে আসবে। এই যে এটাও দেখিও, যশোরের কোশ্চেন রিপিট করছে, সরি, এইটাই রিপিট হয়েছে দেখবা, এই একটু আগে বের করছে। তোমাদের দেখায় একটু, ভালো লাগবে। এই যে মানে খাওয়া দাওয়া কোনো কাজ নাই, হ্যাঁ। আমি কেমনে জানছি যে যশোরের এই কোশ্চেনটা রিপিট হবে? আচ্ছে না গত বছরে? দেখো আমি কিন্তু ঠিকই ইম্পর্টেন্ট কোশ্চেন আমার টাচে, যেহেতু আমার কাছে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা আছে। তোমরা তো জানো না অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড কি জিনিস, 800 পেজ তো এমনি এমনি হয় না, ওর ভিতরে মানে কি এমন নাই, সব ঢুকানো আছে। এবং অ্যাজ এ রেজাল্ট ওইখান থেকেই কিন্তু আমাদের এই টিউটোরিয়াল সিরিজটা বের হওয়া। তাহলে প্রত্যেকটা কোশ্চেন মনে হয় হাজার বারের মতো আমি চোখ দিছি 2017 সালের পর, স্পেশালি 2020 সালের পর এই জিনিসগুলো যে কতবার আমার হাত দিয়ে মডিফাই হয়েছে, হয়ে হয়ে কিন্তু এরকম হয়ে আসছে। এই দেখো হুবহু তুলে দিছে এই কোশ্চেনটা, তা আশা করি এবার আসবে না। এই যে দেখো, এই কোশ্চেনে মনে হয় উত্তর একটু ভুল আছে, দুই ধরনের উত্তর আছে, র্যাপসে আলাদা ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে উত্তর দেওয়া আছে। এটা দেখিও একটু, ওই যে চলতি কার্য অন্য অন্য বিষয়গুলো দেওয়া আছে, তো এই কারণে এটার কথা বললাম, এটাও একটু দেখিও। এর বাইরে একক, আসো, এই জায়গা থেকে কোশ্চেন রিপিট করছে কতবার, এই যে এই কোশ্চেনটাই রিপিট করছে একদম, এইটাই রিপিট করছে। দেখাচ্ছি দাঁড়াও, এইটা না, না এটা না, এইটা একটা, দাঁড়াও একটু দাঁড়াও, বিরক্ত হয়ে না, এগুলা এই কারণে দেখাচ্ছি একটু কনফিডেন্স পাও, যে না যেগুলো পড়তেছো এগুলো থেকেই আসবে, অথবা যেগুলো দাগাচ্ছি বা যে জিনিসগুলো দাগাই দিতেছি আসতেছে বা আসবে। এবং এভাবে 2020 সালের পর থেকে এভাবেই কোশ্চেন রিপিট হচ্ছে বা হতে বাধ্য, যতদিন থাকবে এই সিলেবাস, যতদিন থাকবে ততদিন এভাবে কোশ্চেন করতে বাধ্য। দেখো মিল আছে না, শুধু এখানে 60, তাই না? আর এখানে দেখো কত, এখানে হচ্ছে এই যে 30, এই যে, ঠিক আছে। তো এবছর এই জায়গা থেকে বেশি কোশ্চেন করছে, আশা করি মনে হয় করবে না আর এই জায়গাগুলো থেকে। তারপরেও এই যে এই কোশ্চেন গুলো দেখিও, এই যে দেখো নতুন কোশ্চেন, এগুলা বানানো কোশ্চেন ছিল, এই যে রিপিট হয়েছে এগুলা। এর বাইরে এইটা দেখিও, হুম, এই কয়টা দেখিও, সব কটা এখানে কয়টা আছে, হ্যাঁ এই তো, এই তো বের হয়েছে, এই তো ঠিক আছে, ঠিক আছে। এই যে এই কোশ্চেন, এখানে কয়টা কোশ্চেন আছে, এখানে অনেক কটাই কোশ্চেন আছে, ঠিক আছে, যেগুলো একদম হুবহু রিপিট হতে পারে। এখানে দেখো, এখানে হলো 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা, ঠিক আছে, চারটা কোশ্চেন দেখবা না যে একদম তুলে দিছে, মনে হবে যে একদম তুলেই দিছে, যদি মডিফাই না করে একদম হুবহু তুলে দিবে, শিওর থাকো। আর এর বাইরে তেমন, দেখি আরো, একক প্রতি পণ্য মূল্য, এগুলো মানে প্র্যাকটিস গুলা,
হুম, থাক আর লাগবে না। এই ব্যয়ের ব্যয় শ্রেণী বিভাগ আসবে না। মজুদ পণ্য সংশ্লিষ্ট, এটা কে জানি করছিল, ঢাবি করছিল, মনে হয় না আসবে। ও আসতেও পারে আবার, বলা যায় না, ঢাবির কোশ্চেন তো 21-22। হ্যাঁ, এটাও রিপিট করে দিতে পারে, বলা যায় না। হ্যাঁ, এইটা দেখো, ঢাবি কিন্তু এভাবে, বা শুধু ঢাবি কেন, কোনো বিশ্ববিদ্যালয় এভাবে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ থেকে কিন্তু কোশ্চেন করে নাই। এই কোশ্চেনটা একটু দেখে যাবা। এখানে লিপ ফিবো বলছে, লিপো দিয়ে কোশ্চেনটা আসতেই পারে, কি করবা? হুবহু অঙ্কটা দিয়ে শুধু এই জায়গাটা চেঞ্জ করলো, এইটা এনে লিপো দিয়ে দিল, উত্তর কিন্তু চেঞ্জ, উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝো? তাহলে এটা একটু দেখিও কিভাবে হবে। ওই যে ফিফোর সময় যে যে জিনিসগুলা ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের পণ্যগুলা বের করে দিছো, কিন্তু লিপোতে মানে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টের গুলো আগে বের করে দিবা। তার মানে যেটা আমি বলতে চাচ্ছি, একদম প্রথম লিস্টের মজুদ পণ্য কোনটা, এই যে এইটা, এইটা এই এই মালটা অবশিষ্ট থাকবে। এখান থেকে 6,000 টাকার মাল অবশিষ্ট থাকবে। এই যে, এই যে 6,000 আছে না, 6,000-এ বের হবে, কিন্তু এই জায়গা থেকে বের হবে, 10,000-এর ভেতর থেকে এইখান থেকে বের হবে, বুঝছো? তো এটা একটু করিও। এর বাইরে এখান থেকে আরো অনেকগুলো কোশ্চেন করার সুযোগ আছে। যদি বলে যে মোট লাভের পরিমাণ কত, নিট লাভের পরিমাণ কত, এই ধরনের কোশ্চেন যদি করে, এটা কিন্তু বিক্রিত পণ্যর ব্যয়, এইটা। এই প্রশ্নে বিক্রয় কিন্তু আছে, প্রতি একক পণ্য বিক্রয় কোথায় জানি একটা আছে, এই যে, ঠিক আছে? মানে এই কোশ্চেনটা দিয়ে আমি মনে হয় 10টা না 5 সেট কোশ্চেন তৈরি করে রাখছি। ফাইলটা কোথায় আমি জানি না, কিন্তু আমি কোশ্চেনটা রেডি করে রাখছি। এখানে দেখো, এই প্রশ্নে কিন্তু নিট লাভ বা মোট লাভের পরিমাণ বের করতে বলতে পারে। তাহলে তুমি 12,000 পণ্য 25 টাকা দরে বিক্রি করছো, তাহলে কত টাকা হচ্ছে? তাহলে 12 × হলো 25, 30,000 টাকা। নাহলে 3 লাখ টাকা সামথিং এমন হবে, সম্ভবত 3 লাখে বের হবে। ঠিক আছে? তাহলে এটা বিক্রয় মূল্য। বিক্রিত পণ্যের ব্যয় হলো এই যে এইটা, 1,22,000। তাহলে লাভ মাইনাস করলে হয়ে গেল। এভাবেই বলবে লিপো পদ্ধতিতে লাভের পরিমাণ কত, ফিফো পদ্ধতিতে লাভের পরিমাণ কত। বুঝতে পারছো? এই কোশ্চেনটা তারা চাইলে বিভিন্ন ভাবে পেঁচায় পুছায় আসতে পারে। এরপর লাস্ট, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। থিওরির জন্য সরাসরি সূত্রগুলো দিয়ে তুলে একটা কোশ্চেন দিতে পারে, যে অনুদান প্রান্ত সূত্র নিচের কোনটি, এই 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 ধরনের জিনিসগুলো দিতে পারে। তবে আমি শেষ সময়ের দিকে আমি বলবো তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো, কারণ তোমাদের অনেকের মাথায় এই জিনিসটা যায় না। স্টিল আমার মাথাতেও না। প্র্যাকটিসে থাকলে ইজিলি আমি ধরতে পারি, প্র্যাকটিসে না থাকলে আমি ধরতে পারি না, আমি নিজেও ধরতে পারি না। অথবা মানে আন্দাজে করি, আন্দাজে হয়ে যায়। ঠিক আছে, সত্য কথা বলতেছি আমি তোমাদের সামনে, কারণ এটা এমন একটা অ্যাপ্লাইড জায়গা। হ্যাঁ, একদম হায়ার পজিশনে যারা থাকে, তারা তো অল টাইম ক্যালকুলেশনের ভিতরে থাকে, কারণে কিন্তু সবকটা টাকলা উপরের পজিশনে যারা থাকে, তো ওদের মাথায় সবসময় এইগুলো মারপ্যাচ গুলোই থাকে, তো ওদের দিবা তাড়াতাড়ি করে ফেলে। তো আমরা আসলে এগুলোর সঙ্গে অ্যাডজাস্ট থাকি না, জন্য পারা যায় না খুব সহজে। তো তোমরা এখানে যেটা করতে পারো, রিপিট হবে কোশ্চেনটা, বানাবে না, রিপিট হবে কোশ্চেনটা। এই কোশ্চেনটাও রিপিট হতে পারে, একদম দেখে নাও। তারপর এইটা রিপিট হতে পারে, রাবির এই কোশ্চেনটা। এর বাইরে এখানে সমচ্ছেদ বিন্দু এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে তোমরা চবি, এদের কোশ্চেন বেশি। এখানে এই কয়েকটা কোশ্চেন দেখলে হবে, অথবা সূত্রটা মনে রাখলেই হবে, এই যে যে সূত্রটা আছে। তাহলে আমরা যে স্থায়ী ব্যয় পাবো, সেই স্থায়ী ব্যয়কে একক প্রতি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ দিলে আমরা ব্রেক ইভেন একক পাবো, ইউনিট পাবো। আর অপরদিকে যদি আমরা মোট স্থায়ী ব্যয়কে অনুদান প্রান্ত অনুপাত দিয়ে যদি ভাগ দেই, আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকাতে পাবো। এই তো, এই জিনিসগুলো দিয়েই সাজাই দিতে পারে অঙ্কগুলা। ঠিক আছে? আর অপরদিকে হলো কি আছে আমাদের এখানে, নিরাপত্তা প্রান্তর সম্ভবত আছে। এই যে নিরাপত্তা প্রান্তর, তো মনে হয় না আসবে, কিন্তু এখানে আরেকটা সূত্র আমি তোমাদের দেখাবো, সম্ভবত ঠিক এই জায়গা থেকে কোশ্চেনটা করছে, এই সূত্রটা দিয়ে। অনুদান প্রান্ত দেওয়া থাকবে, তারপর স্থায়ী খরচও দেওয়া থাকবে, বলবে যে আগামী বছর 10,000 টাকা লাভ করতে চায়, বা লাভ করতে হলে আমাদের কত একক পণ্য বিক্রি করতে হবে। তাহলে একটা প্রতিষ্ঠানে স্থায়ী ব্যয় 50,000 টাকা,
আগামী বছর আরো 20,000 টাকা তারা লাভ করতে চায়, অনুদান প্রান্ত 20%, তাহলে এবছর বা সেই বছর বিক্রয় কত হবে বা প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ কত হবে টাকায়। একক দিয়ে এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসেনি, টাকায় আসছিল। তো স্বাভাবিকভাবে স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই অনুদান প্রান্ত আছে মনে হয়, মনে এই যে এই কোশ্চেনেই মনে করো যে রিপিট করলো হুবহু কোনো কথা ছাড়াই। ঠিক আছে, এই কোশ্চেনটাই দেখো। ঠিক আছে, এক নজর দেখে যাও। আমি যেগুলোতে বললাম যে এটাই রিপিট করতে পারে, রিপিট করতে পারে বলতে পারো, কোশ্চেনেই কিন্তু ফাঁস করতেছে। এটাও দেখে যাও, রিপিট হতে পারে। প্রমাণ তো দিলাম আসতেছে। আচ্ছা, এই যে আসছিল গুচ্ছতে, আমাদের অনুশীলন থেকে কোশ্চেন গুলো কমন আছে, এগুলো বানানো কোশ্চেন, এর বাইরে লাগবে না আর। এখানে আর কি আছে, অন্যান্য তথ্য কোশ্চেন দেখি আছে কিনা। আচ্ছা, এবার একটা কোশ্চেন আছে জানো, এই যে দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই কোশ্চেন আমি কোথাও খুঁজে পাইলাম না, মানে আমার ওয়ার্ল্ড বই আমি খুঁজেছি, কোশ্চেনটার কোনো মার পেঁয়াজ আমি বুঝলাম না, মানে কোশ্চেনটা আসলে কোথা থেকে করছে সেটা আমি ধরতে পারি নাই। যেটা আমি তোমাদের বলছিলাম যে সরলরৈখিক পদ্ধতি থেকে আর কি কোশ্চেনটা করছে, এই তো এই কোশ্চেনটা আমি কোথাও খুঁজে পাই নাই। ঠিক আছে, কোশ্চেনটাতে বলা আছে রেওয়া মিলে মেশিনের মূল্য পুঞ্জীভূত বছর পরিমাণ 50,000 টাকা এবং 20,000 টাকা, চলতি বছর অবস্থায় বাবদ 4,500 টাকা ধার্য করা হলে মেশিনের পুস্তক মূল্য কত? ঠিক আছে, তো এখানে পুস্তক মূল্য বলতে বহি মূল্যটাকে বোঝাচ্ছে, এবং এখানে বই মূল্য বলতে আমাদের সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস হচ্ছে পুঞ্জীভূত অবস্থা, তাহলে 20 আর এই যে 4,500 যোগ করলে হচ্ছে 2,450, মাইনাস করলে 25,500 টাকা থাকতেছে, এটাই উত্তর। তো এটা আমি খুঁজে পাইলাম না আর কি, কোনো গাইড বইয়ে পাই নাই। তো ওই টাইপেরই কোশ্চেন এইটা, একটু দেখিও তোমরা। হ্যাঁ, এটা একটু দেখিও। এর বাইরে দাঁড়াও, যদি চোখে পড়ে আমি বলে দিতেছি। হ্যাঁ, এইটাও দেখিও, এটা দেখিও। এরপর বিনিময় ভুল থেকে আসবে না, আসবে না, বাদ দিতে পারো টোটালি। তারপরে দাঁড়াও দেখি, বিনিময় বিল থেকে, না বের হয়নি কোশ্চেন, শেষ। এই তো, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ম্যাথ অংশ। তোমরা যারা কষ্ট করে ক্লাস করলা, ইনশাল্লাহ ম্যাথের যে 13 থেকে 17টার মতো ম্যাথ কোশ্চেন করতে পারে ইনশাল্লাহ, এর ভিতর থেকে আসবে। আর যেগুলো পাবা না, কোনো গাইড বই পাবা না। ওকে, কেউ যদি কিছু বলতে চাও জিজ্ঞেস করতে পারো। বলো, কিছু বলবা? আচ্ছা, ভালো থাকো, ভালো।